ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে প্রতিনিয়ত নিজেকে সেভাবে প্রস্তুত করেছেন। গতকাল আমি বলেছিলাম যে আমার সাথে 20 মিনিট, অর্থাৎ যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের যে চূড়ান্ত সাজেশন সেটা আমি এর আগেই দেখিয়েছি এবং আশা করি সেই বিষয় সম্পর্কে নিজেকে সেভাবে গুছিয়েও নিয়েছেন এবং কোন প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে ভালো নাম্বার আসে সেই সম্পর্কিত একটা ভিডিও আমি দিয়েছি, সেটাও আপনারা দেখেছেন। এবং রাষ্ট্রবিজ্ঞান যেটা রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলোর কথা আমি বলেছিলাম সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করেছিলাম। আশা করি সেটা আপনারা সবাই দেখেছেন। একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি বা আমি রাষ্ট্রবিজ্ঞান পড়াই, সুতরাং আমি রাষ্ট্রবিজ্ঞানের আজকে প্রথম পত্রের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এই রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতে যে আমি মোট 41টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়েছি। যদি আমার কথাগুলো শুধু মন দিয়ে শোনেন, এটা হচ্ছে পড়াও লাগবে না, শুধু শুনবেন এবং আপনাদের মোট প্রশ্ন আসে 12টা, সেখান থেকে আপনাদের লিখতে হবে মাত্র 10টা। 10টায় 10 নাম্বার পাবেন। এই 10টা, এই আমি যে 41টা প্রশ্নের কথা বলবো, শুধু প্রশ্নের কথা কিন্তু বলছি না, প্রশ্নের সাথে আমি উত্তরের কথাও বলছি, অর্থাৎ এর উত্তরগুলোও আমি এখানে বলবো। সুতরাং এগুলো শুনবেন। এই 12টা প্রশ্নই এর ভিতর থেকে কমন পাবেন। আমি বলছি এই 41টা যে প্রশ্ন আমি বলবো, এর বাইরের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 কম, সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। সুতরাং প্রশ্ন যদি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র থেকে হতে হয়, তাহলে আমি কনফিডেন্ট এর ভিতর থেকে আসতে হবে এবং আশা করি আপনারা সেভাবেই, যদি হাতের পাশে খাতা কলম থাকে তাহলে সেটা লিখে নিতে পারেন, আবার চাইলে শুনেও রাখতে পারেন, যেটাতে আপনি সুবিধা বোধ করেন। তবে প্রশ্ন হচ্ছে এগুলোই। 1 নাম্বার যদি লিখে নিতে চাইলে লিখে নিতেও পারেন, আবার বলছি লিখে নিতে পারেন, আর কিভাবে লিখবেন সেটাও আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। আপনারা চাইলে এখানে এতটা লেখারও দরকার নেই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, এভাবে লিখে সময় নষ্ট করার কোনো দরকার হয় না। যদি পরে রাষ্ট্রবিজ্ঞানের জনককে, শুধু দাগ নাম্বার দিয়ে 1-এর ক, উত্তরটাই লিখবেন অ্যারিস্টটল। এই অ্যারিস্টটল বানান লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। যারা ইংরেজিতে লিখবেন তারাও এটা চেষ্টা করবেন, যারা বাংলায় লিখবেন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, বানানটা অবশ্যই সুন্দরভাবে দেখবেন। 2 নাম্বার যে প্রশ্ন, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে, আর একটা হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? এটার উত্তর হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। নিকোলো ম্যাকিয়াভেলি, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের 2টি পদ্ধতি কি, বা 2টি পদ্ধতির নাম লিখো। এটার উত্তর আমরা জানি, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের অনেকগুলো পদ্ধতি কিন্তু রয়েছে। ঐতিহাসিক পদ্ধতি রয়েছে, দার্শনিক পদ্ধতি রয়েছে, আধুনিক পদ্ধতি রয়েছে, এরপরে পরীক্ষামূলক পদ্ধতি রয়েছে, এরকম অবজারভেশনাল মেথড রয়েছে, মেথড অফ ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ সাক্ষাৎকার পদ্ধতি রয়েছে। এর ভিতর থেকে আপনার যেটা সবচাইতে সহজ মনে হয় এমন 2টো পদ্ধতি আপনি এখানে লিখবেন। যদি 2টো আসে 2টো, 3টে আসলে 3টা। 2টো আসলে কি লিখবেন? ঐতিহাসিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি, বা সাক্ষাৎকার পদ্ধতি, বা পরীক্ষামূলক পদ্ধতি। আপনার যেটা প্রিফার করেন, যেটা লিখলে বা যেটা আপনার মনে থাকবে সেরকম দেখে আপনি লিখতে পারবেন। 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান কয়টি? আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ি আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে রাষ্ট্রের উপাদান কয়টি। রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। রাষ্ট্রের উপাদান 4টি। সেই 4টি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। ঠিক আছে, এই 4টা। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?
সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে? এটার সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপর 6 নাম্বার, সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার? অর্থাৎ সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার? উক্তিটি, এটার সঠিক উত্তর হচ্ছে জন অস্টিন। জন অস্টিন। ঠিক আছে, 7 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো। আবার বলছি, সার্বভৌমত্বের বহুত্ববাদের সমর্থক দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লিখো। এই দুজনের নাম হচ্ছে 1 নাম্বার হ্যারল্ড জে লাস্কি, 1 নাম্বার হ্যারল্ড জে লাস্কি, এবং 2 নাম্বার হচ্ছে ম্যাকাইভার। এরপর 8 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ল এর উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে? ল, ল অর্থ আইন। আইন নিজে কিন্তু ফার্সি শব্দ, মাথায় রাখবেন, আইন নিজে হচ্ছে ফার্সি শব্দ। এই আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, LAW। এই ল শব্দটি বলছে কোন শব্দ থেকে এসেছে, এটা মনে রাখবেন। এই ল শব্দটি টিউটনিক শব্দে ল্যাগ, LAG, এই ল্যাগ থেকে এসেছে। 9 নাম্বার প্রশ্ন, আইনের শাসন কি? 9 নাম্বার প্রশ্ন, আইনের শাসন কি? আচ্ছা, এটার উত্তর হচ্ছে আইনের দৃষ্টিতে যখন সকলে সমান, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আইন যখন কারোর সাথে পক্ষপাতিত্ব করে না, তখন সেটাকে আইনের শাসন বলা হয়। ঠিক আছে, আইনের শাসন কি? আবার বলছি, আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে যখন সকলেই সমান, অর্থাৎ আইন যখন কারোর সাথে কোনো বৈষম্য করে না, কোনো পক্ষপাতিত্ব করে না, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আইন যখন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়, তখন সেটাকে আইনের শাসন বলে। আশা করি উত্তরটা পেয়েছেন। এরপর 10 নাম্বার, জনমত কি? জনমত কি? এটার উত্তর, জনমতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাবলিক অপিনিয়ন। এই জনমতটা কি? রাষ্ট্রীয় বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে গ্রহণযোগ্য বা যুক্তিসিদ্ধ মতামত, সেটা হচ্ছে জনমত। আবার বলছি, জাতীয় বা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে গ্রহণযোগ্য বা যুক্তিসিদ্ধ মতামত, সেটা হচ্ছে জনমত। অধিকাংশ জনগণের মতামতই জনমত, কিন্তু সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে, সেটা যুক্তিসিদ্ধ হতে হবে, সেটা হচ্ছে জনমত। এরপর 11 নাম্বার, স্বাধীনতার 3টি রক্ষা কবচের নাম লিখো। স্বাধীনতার 3টি রক্ষা কবচের নাম লিখো। আচ্ছা, এই রক্ষা কবচ কি? রক্ষা কবচটা হচ্ছে সেফগার্ড। আপনারা হয়তো ক্রিস 3 সিনেমা দেখে থাকবেন। ক্রিস 3-তে ঋত্বিক দেখবেন একটা মাস্ক পরে, ফেস মাস্ক পরা আছে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে তার সেফগার্ড। এটা যখন সে পরে, তখন সকল অপশক্তি থেকে সে কিন্তু সেফ থাকে। এটাকে বলা হচ্ছে সেফগার্ড। এখন এই স্বাধীনতার সেফগার্ডটা কি, বা স্বাধীনতার রক্ষা কবচটা কি, কিভাবে এই স্বাধীনতাকে রক্ষা করা যাবে, সেরকম 3টা পয়েন্ট আপনাকে লিখতে হবে। সেই 3টা পয়েন্ট কি হতে পারে? স্বাধীনতাকে কি রক্ষা করতে পারে একটু ভেবে দেখেন। গণতন্ত্র আছে, শিক্ষা আছে, জনগণের সচেতনতা আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, আইনের শাসন আছে, তারপরে আপনার রাজনৈতিক যে সুষ্ঠু ব্যবস্থাপনা আছে, দক্ষ নেতৃত্ব আছে। এই যে কোনো 2টো বা 3টা, যে কয়টা চাই আপনি সেই কয়টা লিখবেন। যে এইগুলো হলে, যেমন একজন দক্ষ নেতা বা নেত্রী যদি না থাকে, তাহলে কিন্তু আপনার স্বাধীনতাকে রক্ষা করা যাবে না। যদি আইনের শাসন না থাকে, তাহলে স্বাধীনতাকে রক্ষা করা যাবে না। যদি শিক্ষার প্রসার না থাকে, তাহলে এটা করা যাবে না। যদি জনগণের অংশগ্রহণ না থাকে, তাহলে স্বাধীনতাকে রক্ষা করা যাবে না। তাহলে কোন কোন বিষয়, অর্থাৎ রক্ষা করতে গেলে কি কি লাগবে, সেই বিষয়গুলো লিখবেন। আচ্ছা, এরপরে আসি যে 12 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ডেমোস শব্দের অর্থ কি? ডিমোস, DEMOS, ডেমোস শব্দের অর্থ কি? আচ্ছা, তার আগে দেখি এই ডেমোস শব্দটা কোথা থেকে আসলো। আমরা জানি গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি,
এই ডেমোক্রেসি শব্দটা আবার গ্রিক দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ডিমস আর একটা হচ্ছে ক্র্যাটোস। এই ডিমস শব্দের অর্থ হচ্ছে জনগণ, আর ক্র্যাটোস শব্দের অর্থ হচ্ছে শাসন। তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, এই ডিমস শব্দের অর্থ হচ্ছে জনগণ। আচ্ছা, এরপরে 13 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে জাতীয়তাবাদ কি। জাতীয়তাবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। এই জাতীয়তাবাদ কি? এর উত্তর হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক ধারণা, অর্থাৎ একটা মানসিক চিন্তা ভাবনা। যদি এটা পড়ে জাতীয়তাবাদ কি, তাহলে লিখবেন যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক চেতনা বা মানসিক ধারণা, যেটা থাকার কারণে একটা মানুষ বা একটা জাতি অন্যদের থেকে নিজেকে আলাদা মনে করতে পারে, সেটা হচ্ছে জাতীয়তা। এই জাতীয়তা থাকার কারণেই কিন্তু জাতি গড়ে ওঠে। অর্থাৎ যখন আপনি চিন্তা করবেন যে আপনি অন্যদের থেকে আলাদা, কিসে আলাদা? ভাষায় আলাদা, তাদের সাথে আমি আমার যে চলাফেরার যে রীতিনীতি রয়েছে সেদিক থেকে আলাদা। অর্থাৎ এই জাতীয়তা হচ্ছে একটা মানসিক ধারণা, যেটা থাকার কারণে যখন আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করবেন বা আলাদা ভাবতে পারবেন, সেটা হচ্ছে আপনার জাতীয়তাবাদ। এরপর 14 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, জাতীয়তাবাদের 3টি উপাদানের নাম লিখো। জাতীয়তাবাদের 3টি উপাদানের নাম লিখো। 1 নম্বর বংশগত উপাদান, 2 নম্বর বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য এবং ভৌগোলিক ঐক্য। অর্থাৎ এই 3টা জিনিসের মিল থাকতে হবে। বংশগত ঐক্য থাকতে হবে, ভাষাগত ঐক্য থাকতে হবে, ভৌগোলিক ঐক্য থাকতে হবে, আরও রয়েছে। কিন্তু জাতীয়তাবাদের আপনাদের প্রশ্ন হচ্ছে 3টা উপাদানের নাম লিখো। আচ্ছা, এরপরে আসি 15 নাম্বার যেটা আছে, সেটা প্লেটো প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সঠিক উত্তর হচ্ছে একাডেমি। সঠিক উত্তর হচ্ছে একাডেমি। অথবা এই কোশ্চেনটা কিন্তু এমন হতে পারে যে একাডেমি কি, তাহলে উত্তর হবে একাডেমি হচ্ছে প্লেটোর প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 16 নাম্বার, ভার্সু ইজ নলেজ কার উক্তি? ভার্সু ইজ নলেজ কার উক্তি? উক্তিটি হচ্ছে সক্রেটিসের। 17 নাম্বার, লাইসিয়াম কি? লাইসিয়াম কি? লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। একাডেমি কিন্তু প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, আর লাইসিয়াম হচ্ছে অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। এরপর 18 নাম্বার, দ্য পলিটিক্স কার লেখা? দ্য পলিটিক্স কিন্তু একটা বিখ্যাত বই। এই দ্য পলিটিক্স কার লেখা? উত্তর অ্যারিস্টটলের লেখা। অথবা এটা আসতে পারে যে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি বা বিখ্যাত বইয়ের নাম কি, তখন কিন্তু আপনাকে দ্য পলিটিক্স লিখতে হবে। আচ্ছা, 19 নাম্বার, অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি? অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি? উত্তর হচ্ছে অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট সরকার হচ্ছে গণতন্ত্র। অর্থাৎ অ্যারিস্টটল গণতন্ত্রকে পছন্দ করতেন না। সঠিক উত্তর গণতন্ত্র। এবার আসি, অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা কোনটি? গণতন্ত্র যদি নিকৃষ্ট শাসন হয়, তাহলে উৎকৃষ্ট কোনটি? এটার উত্তর হচ্ছে পলিটি বা মধ্যমতন্ত্র। এরপর 21 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন? এটার উত্তর হচ্ছে সেন্ট অগাস্টিন। 22 নাম্বার, দুই তরবারি তত্ত্বের প্রবর্তক কে? দুই তরবারি তত্ত্বের প্রবর্তক কে? অর্থাৎ দুই তরবারি তত্ত্বের ধারণাটি কে দিয়েছেন? এটা কিন্তু সেন্ট অগাস্টিন। উত্তর হচ্ছে সেন্ট অগাস্টিন। 23 নাম্বার, মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? উত্তর হচ্ছে সেন্ট টমাস একুইনাস। 24 নাম্বার, সুম্মা দিওলজিকা কার লেখা? সুম্মা দিওলজিকা, এটা ইংরেজিতে পড়ে সুম্মা SUMMA THEOLOGICA।
সুম্মা দিওলজিকা এটা কার লেখা? এটাও হচ্ছে সেন্ট টমাস একুইনাসের লেখা। এরপর 25 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে দ্য প্রিন্স কার লেখা? দ্য প্রিন্স কার লেখা? এই কোশ্চেনটা এমনও আসতে পারে, ম্যাকিয়াভেলির বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছেন, দ্য প্রিন্স কিন্তু ম্যাকিয়াভেলির লেখা। দ্য প্রিন্স কাকে লেখা, কার লেখা? এর উত্তর হচ্ছে এটা ম্যাকিয়াভেলির লেখা। এই প্রিন্স কিন্তু এই যে রাষ্ট্রের যে শাসক রয়েছে সেই শাসককে উদ্দেশ্য করে লিখেছিলেন ম্যাকিয়াভেলি। ঠিক আছে। 26 নাম্বার হচ্ছে রেনেসা অর্থ কি? রেনেসা অর্থ কি বা রেনেসা কি? এই রেনেসার অর্থ হচ্ছে পুনর্জাগরণ বা পুনর্জন্ম। পুনর্জন্মটা আসে না, পুনর্জাগরণ অর্থাৎ আবার জেগে ওঠা, পুনরায় জেগে ওঠা, পুনর্জাগরণ। 27 নাম্বার লেভিয়াথান কার লেখা? লেভিয়াথান এটা ইংরেজিতেও লেখা থাকে, অনেক সময় বাংলায়ও থাকে, তবে ইংরেজিতে বেশি থাকে। লেভিয়াথান কার লেখা? এটা হচ্ছে টমাস হবস। টমাস হবস। এরপর 28 নাম্বার সংসদীয় গণতন্ত্রের জনক কে? সংসদীয় গণতন্ত্রের জনক কে? এটার উত্তর হচ্ছে জন লক। জন লক কিন্তু ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডীয় রাষ্ট্রচিন্তক ছিলেন, এটা একটু মাথায় রাখবেন। তাহলে সংসদীয় গণতন্ত্রের জনক কে? সংসদীয় গণতন্ত্রের জনক হচ্ছে জন লক। আচ্ছা, এরপর 29 নাম্বার কখন গৌরবময় বিপ্লব হয়েছিল বা গৌরবময় বিপ্লব কখন সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে 1688 সালে সংগঠিত হয়েছিল। 1688 সালে এটা সংগঠিত হয়েছিল। 30 নাম্বার সম্মতি তত্ত্বের প্রবর্তক কে? একটা তত্ত্ব রয়েছে কনসেন্ট থিওরি অফ কনসেন্ট অর্থাৎ সম্মতি তত্ত্ব। এই সম্মতি তত্ত্বের প্রবর্তক হচ্ছে জন লক। এটার উত্তর হচ্ছে জন লক। এরপর আসি 31 নাম্বার আধুনিক গণতন্ত্রের জনক কে? আধুনিক গণতন্ত্রের জনক কে? আধুনিক গণতন্ত্রের জনক কিন্তু জন লক। আধুনিক গণতন্ত্রের জনক কিন্তু জন লক। এরপরে আসি 32 নাম্বারে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইনসেইন। হি ইজ ইনসেইন এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রুশোর, জ্যাক রুশো। শুধু রুশো লিখবেন, রুশো। রুশোটাকে ইংরেজিতে লিখতে যাবেন না, এটার বানান কিন্তু কঠিন, ROUSSEAUE, একটু কঠিন হবে, বাংলায় লিখবেন রুশো। এটার এই যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইনসেইন, এটার বাংলায় হচ্ছে এরকম, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখা যায়। এই উক্তিটা কার? এটা হচ্ছে রুশোর। বাংলায়ও আসতে পারে, আবার ইংরেজিতেও আসতে পারে। 33 নাম্বার ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল? এটা হচ্ছে স্বাধীনতা, সাম্য, মৈত্রী বা ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, এটা লিখবেন, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। 34 নাম্বার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? এটা রুশোর লেখা। উত্তর রুশোর লেখা। সোশ্যাল কন্ট্রাক্ট কিন্তু সামাজিক চুক্তি। ইংরেজিতে না পড়ে বাংলায় কিন্তু আসতে পারে আপনাদের যাচাই করার জন্য যে সামাজিক চুক্তি কার লেখা। তাহলে এটাও কিন্তু রুশোর লেখা। আর রুশো কিন্তু সুইজারল্যান্ডের, উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন সুইজারল্যান্ডে। ওনার বাবা একজন ঘড়ি মেকার ছিলেন, অর্থাৎ ওয়াচ মেকার। উনি ঘড়ি তৈরি করতেন, খুব দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করতেন। যাই হোক, এই বিষয়ে একদিন আলোচনা করব। দেখেন, এরপরে 35 নাম্বারটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? আপনারা জানেন একটা রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। সেই 4টি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব, এবং এই সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোভারেন্টি। ঠিক আছে, তাহলে যদি এই প্রশ্ন আসে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি, তাহলে উত্তর কি হবে? উত্তরটা হবে সার্বভৌমত্ব। 36 নাম্বার, প্রায় শেষের দিকে চলে এসেছে। 36 নাম্বার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ বলো।
রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ কি? একটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, আর একটা হচ্ছে বিবর্তনমূলক মতবাদ। আরও আছে, ঐশ্বরিক মতবাদ আছে, বৈজ্ঞানিক মতবাদ আছে। যাই হোক, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত দুটি মতবাদ যদি পড়ে, একটি হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, 2 নম্বর হচ্ছে বিবর্তনমূলক মতবাদ। আচ্ছা, 37 নম্বর, আইনের দুটি উৎসর নাম লিখো। আইনের কিন্তু অনেকগুলো উৎস রয়েছে। জন অস্টিন আইনের একটি উৎসের কথা বলেছে, এটা হচ্ছে সার্বভৌমের আদেশী আইন। আর অধ্যাপক হল্যান্ড 6টির কথা বলেছেন। অধ্যাপক হল্যান্ড 6টি উৎসের কথা বলেছেন। সেই 6টি উৎসের থেকে আমরা মাত্র দুটো নিব, প্রথা এবং ধর্ম। ঠিক আছে, আইনের দুটো উৎস প্রথা এবং ধর্ম, এই দুটোই লিখতে হবে এমন কোনো কথা নেই। আরও রয়েছে প্রথা ও রীতিনীতি, ধর্ম, তারপরে আইনসভা, তারপর হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা, বিচারকের রায়। ঠিক আছে, তারপর হচ্ছে নৈতিকতা। এর 6টা থেকে আপনার যেটা ভালো লাগে সেই দুটো আপনি লিখবেন। তবে আপনাদের জন্য আমি সহজ করে দুটো লিখেছি, একটা হচ্ছে প্রথা আর একটা হচ্ছে ধর্ম। 38 নাম্বার, সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে নির্বাচক মণ্ডলী। সরকারের চতুর্থ অঙ্গ কোনটি? এটার সঠিক উত্তর হচ্ছে নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী কি জানেন তো? আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, নির্বাচক মণ্ডলী হচ্ছে যারা নির্বাচনে ভোট দেয়, অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ জনতা, আমজনতা, যারা, যেটা বলছিলাম যে চতুর্থ অঙ্গ কোনটি, এটা হচ্ছে নির্বাচক মণ্ডলী, অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ জনতা, নির্বাচনে যারা আমরা ভোট দেই, এরা হচ্ছে নির্বাচক মণ্ডলী, বা এটাকে বলা হয় ইলেকটোরেট, অর্থাৎ বডি অফ ভোটার্স, যারা ভোট দেয়। 39 নাম্বার হচ্ছে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? সেটা হচ্ছে সেন্ট টমাস একুইনাস। সেন্ট টমাস একুইনাস, সেন্ট টমাস একুইনাস। 40 নাম্বার, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি? এই যে বললাম, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অনেকগুলো মতবাদ কিন্তু পাবেন। সামাজিক চুক্তি মতবাদ পাবেন, বিবর্তনমূলক মতবাদ পাবেন, ঐশ্বরিক মতবাদ পাবেন, বিজ্ঞান ভিত্তিক মতবাদ পাবেন, আধুনিক মতবাদ পাবেন। এর ভিতরে জেনে রাখেন সবচাইতে সঠিক বা যে কার্যকরী যে মতবাদ, সেটা হচ্ছে বিবর্তনমূলক। বিবর্তন বোঝেন তো? বিবর্তন কি? অর্থাৎ মানুষ একসময় বানর ছিল, ডারউইন সাহেব বলেছেন না, এরকম। অর্থাৎ আপনি জন্মগ্রহণের করার পর থেকেই কিন্তু এতটা সভ্য ছিলেন না, এতটা ভদ্র ছিলেন না, এতটা শিক্ষিত ছিলেন না। অর্থাৎ একটা সময়ের ব্যবধানে কিন্তু আপনি ধীরে ধীরে এটা এসেছেন, এই পর্যায়ে এসেছেন। এটা হচ্ছে বিবর্তন। ঠিক আছে, এভলিউশন, এটা বিবর্তন। এই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যতগুলো মতবাদ রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে বিবর্তনমূলক মতবাদ। 41 নাম্বার এবং সর্বশেষ যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হচ্ছে সিটি অফ গড। সিটি অফ গড কার লেখা? এটার উত্তর হচ্ছে সেন্ট অগাস্টিন। সেন্ট অগাস্টিন, সিটি অফ গড, সেন্ট অগাস্টিন। এই যে 41টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলেছি, বিলিভ মি, এর বাইরে থেকে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই 41টা কোশ্চেন যদি কেউ মন দিয়েও একবার করে শুনে থাকেন, আমার মনে হয় না ভুল হওয়ার কথা। খাতা লিখে রাখেন, বা যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে জানাইতে পারেন। দেখবেন এর বাইরে থেকে আসলে কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই, এখান থেকেই পাবেন এবং খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আর রাষ্ট্রবিজ্ঞানের এর আগে আরো দুটো ভিডিও আমি দিয়েছি। আর দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকলো, এটা হচ্ছে আগামীকাল বা পরশু আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।